জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে সারা দেশে পণ্য গণপরিবহন বন্ধ, দুর্ভোগ চরমে। একই দিনে ২৬টি সরকারি চাকরি ও ৭ কলেজের ভর্তি পরীক্ষা। এসে দেখি বাস বন্ধ, তারপর আমাকে রিক্সায় আসতে হলো। ভাড়া যেখানে ৫০০ টাকা সেখানে আমাদেরকে খরচ হচ্ছে ১৫০০ টাকা। অনেকেই আছে যারা পরীক্ষা দিতে আসতেই পাইতেছে না। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে কুষ্টিয়ার খাজানগর মোকামে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দাম। একদিনেই কেজি প্রতি বেড়েছে ১ থেকে ২ টাকা। ঢাকায় ৭টি ডিপোতে অকেজো পড়ে আছে বিআরটিসি শতাধিক বাস। মেরামতের অভাবে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার সম্পদ। এবং ব্রিটেনের বাংলাদেশি অধ্যুষিত শহরে বিনিয়োগ সম্মেলন রোড শো। দেশের শেয়ার বাজারে প্রবাসীদের সম্পৃক্ততা ও বিদেশি বিনিয়োগই মূল লক্ষ্য। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে বন্ধ পণ্য ও গণপরিবহন। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী এলাকায় আছেন সহকর্মী তোহা খান তামিম এবং সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তামিমের কাছে। প্রথমেই তামিম। জাফর, গাবতলী বাস টার্মিনালে যদি আমি অবস্থা একটু বলতে চাই তাহলে বলবো যে শত শত যাত্রী এখানে সকাল থেকে অপেক্ষা করছে, যারা গতকাল রাত্রে ঘোষণা হয়েছে কিন্তু যারা জানেন না, অর্থাৎ অনেকে কিন্তু জানেন না এই তথ্যটি যে দূরপাল্লার যে বাস বন্ধ রয়েছে কিংবা অভ্যন্তরীণ যেই গণপরিবহন রাজধানীতে চলাচল করছে সেটিও বন্ধ রয়েছে। অনেকে না জানার কারণে তারা বাস টার্মিনালে চলে এসেছেন এবং পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বেশ ভোগান্তিতে তারা পড়েছেন। আমরা দেখেছি যে নানা ধরনের যেই প্রাইভেট কারগুলো রয়েছে কিংবা মোটরসাইকেলগুলো রয়েছে তারা এখানে যে চুক্তিভিত্তিক যে ভাড়া, সেই চুক্তিভিত্তিক ভাড়ার মাধ্যমে তারা চলাচল করছে এবং কোনো কোনো ক্ষেত্রে বেশ ৫ থেকে ১০ গুণ পর্যন্ত ভাড়া হাঁকা হচ্ছে। আমি যদি বলি যে গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত স্বাভাবিক দিনে কিন্তু ১ থেকে ১৫০ টাকা খরচ হয় যাওয়ার জন্য, কিংবা সর্বোচ্চ ২০০ টাকা, সেখানে ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত ভাড়া হাঁকা হচ্ছে মোটরসাইকেল কিংবা অন্যান্য যে প্রাইভেট কারগুলো রয়েছে সেই প্রাইভেট কারে অথবা সিএনজিতে। এভাবে আমাদেরকে কোনো কোনো যাত্রী অভিযোগ করেছেন যে পকেটে যেই টাকাটা তারা নিয়ে বের হয়েছেন সর্বস্ব পুরো টাকাটা দিলেও ভাড়া দিলেও তারা আসলে অর্ধেক যে গন্তব্য সে অর্ধেক গন্তব্যে তারা যেতে পারবেন না। এছাড়া এখানে গাবতলীতে যেই কাউন্টারগুলো রয়েছে, কাউন্টার যারা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছে, শ্রমিক রয়েছে, বিভিন্ন কাউন্টারের ম্যানেজার কিংবা কাউন্টার মাস্টাররা রয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে মালিকের পক্ষ থেকে কড়া নির্দেশনা এসেছে যে আসলে গাড়ি চালানো যাবে না। পাশাপাশি সরকারের পক্ষ থেকে তেলের দাম বৃদ্ধি সহ নানা প্রতিবাদে কিন্তু এই যে ধর্মঘট, সেই ধর্মঘট চলছে। তারা দাবি তুলছেন যে তেলের দাম সহ অন্যান্য যে সমস্ত বিভিন্ন যেই সেতুগুলো রয়েছে সেই সেতুগুলোতে টোল বৃদ্ধি সহ নানা ধরনের তারা দাবি করছেন যে এই ধরনের বৃদ্ধির কারণে। তারপরেও যারা এই যাত্রীরা রয়েছেন, যাত্রীরা বলছেন যে আসলে কোনো রকম কোনো ঘোষণা ছাড়াই হুট করেই কিন্তু এই যে ধর্মঘট, সেই ধর্মঘটটা দেওয়ার কারণে ভোগান্তি আসলে তাদের চরমে বেড়েছে। বিশেষ করে যারা পরিবার পরিজন নিয়ে এসেছেন, ছোট বাচ্চা নিয়ে এসেছেন, তাদের ভোগান্তিটা চরমে উঠেছে। এখন তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে তারা এভাবে আসলে ঠাঁই বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা, নাকি তারা বাড়ি ফিরে যাবেন, নাকি তারা তাদের যে গন্তব্য সেই গন্তব্যে যাবেন। এভাবে আমরা রাজধানীর অভ্যন্তরে যে সমস্ত গণপরিবহন চলে সেই গণপরিবহনের মধ্যেও দেখেছি। এছাড়া জাফর, আপনাকে একটু বলে রাখি যে আজকে ২৬টি দপ্তরে সরকারি যে চাকুরি, সেই চাকুরির যেই পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু রয়েছে আজকে। এবং আমরা দেখেছি যে এমনও আমরা কাউকে দেখেছি যারা অর্ধেক পথ এসে আসলে তাদের যেই পরীক্ষার সময়সূচি, সেই পরীক্ষার সময়সূচি পার হয়ে গেছে, অনেকে পরীক্ষা দিতে পারেননি, এমন পরীক্ষার্থীও আসলে আমরা পেয়েছি। পাশাপাশি অন্যান্য পরীক্ষাও কিন্তু রয়েছে। সব মিলিয়ে ছুটির দিন হলেও যেই ভোগান্তি, সেই ভোগান্তি আমরা আসলে চরমে লক্ষ্য করছি। তো এই মুহূর্তে গাবতলী বাস টার্মিনালে শত শত যাত্রী অপেক্ষা করছে তাদের যে গন্তব্য, সে গন্তব্যে যাওয়ার জন্য। তো এই ছিল গাবতলী থেকে আমার হাতে সবশেষ। আমরা এখন চলে যাব সিলেটে, সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির, সেখানকার সবশেষ খবর জানতে। ইকরাম।
ধন্যবাদ তামিম। সারা দেশের মতো সিলেটেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির দাবি যে বৃদ্ধি করা হয়েছে, ডিজেলের দাম 15 টাকা বাড়ানো হয়েছে এবং কেরোসিনের দাম 12 টাকা বাড়ানো হয়েছে, তার প্রতিবাদে সিলেটেও পরিবহন ধর্মঘট চলছে। গণপরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনেরও ধর্মঘট চলছে এবং এ কারণে শুধুমাত্র জনগণই ভোগান্তিতে পড়েনি। আমরা দেখতে পাচ্ছি অনেকে এসছে পরিবহনে যাওয়ার জন্য, বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারছেন না। পাশাপাশি পণ্য পরিবহনের যে ধর্মঘটের ডাক দিয়েছে কাভার্ড ভ্যান বা বিভিন্ন ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদ বা বিভিন্ন সংগঠন ডাক দিয়েছে, তাতে করে কিন্তু পণ্য পরিবহনে কিন্তু ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এতে করে পণ্য কমে যাচ্ছে, এতে করে মানুষের ভোগান্তি সব দিক দিয়ে একেবারে বেড়ে যাচ্ছে। বলে রাখা প্রয়োজন যে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলেও সিলেটের মালিক শ্রমিকের যে বিভিন্ন সংগঠন রয়েছে তারা কিন্তু 48 ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে। এই 48 ঘন্টার মধ্যে যদি সরকার মূল্য বৃদ্ধি না কমান অথবা ভাড়া না বাড়ান, এই বাসের বা বিভিন্ন গন্তব্যে যদি ভাড়া না বাড়ান, তাহলে তারা এই 48 ঘন্টার পরে আরও বৃদ্ধি করবে ধর্মঘটের ডাক। তাদের দাবি হচ্ছে কি 15 টাকা করে লিটারে বাড়ানো হলো, পাশাপাশি তাদের যে বাসের যে ভাড়াও বাড়াতে হবে। এবং এ কারণেই আজকে ধর্মঘট চলছে সকাল 6টা থেকে। সিলেট থেকে কোথাও দূরপাল্লা ঢাকা কিংবা বাংলাদেশের কোথাও কোনো যানবাহন চলাচল করেনি সকাল 6টা থেকে। এমনকি অভ্যন্তরীণ রুটে আন্তঃজেলা উপজেলা রুটেও কোনো যান চলাচল করছে না। আমি এখন আছি সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে। এই বাস টার্মিনাল থেকে দেশের বিভিন্ন গন্তব্য সহ সিলেটের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতে এই টার্মিনাল থেকে বাস চলাচল করে থাকে। আজকে আমরা সকাল থেকে দেখেছি সব বাসগুলো, ছোট বড় যত বাস আছে সব বাসগুলো এই টার্মিনালে এখন রয়েছে। এছাড়া যে উত্তর সুরমা যে বাস টার্মিনাল রয়েছে সেই উত্তর সুরমার বাস টার্মিনালও একই অবস্থা, সব বাসগুলো বন্দী রয়েছে। মালিক শ্রমিকরা বলছে যত সময় পর্যন্ত ভাড়া বৃদ্ধি না করা হচ্ছে বিভিন্ন রুটের, এবং অথবা যদি এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না রোধ করা যায় বা বৃদ্ধি বাতিল না করে, ততদিন পর্যন্ত এই অবস্থায় চলতে থাকবে। জাফর, এই ছিল সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে জ্বালানি তেল বৃদ্ধির প্রতিবাদে যে ধর্মঘট চলছে পরিবহন, তার সর্বশেষ খবর। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির এবং এর আগে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম। আমাদেরকে জানাচ্ছিলেন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে চলমান বাস, ট্রাক এবং বিভিন্ন যানবাহন বন্ধের খবরের বিষয়ে বিস্তারিত। এদিকে একই দিনে সরকারি চাকরির 26টি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন লাখ লাখ পরীক্ষার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী ইডেন মহিলা কলেজে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, জাফর, আপনি জানেন রাজধানীতে আজ সহ সারা দেশে কিন্তু 26টি চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি 7 কলেজ যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রয়েছে সেটির পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই বিষয়টিকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যারা ঢাকার বাইরে থেকে এসেছেন, পাশাপাশি যারা ঢাকার ভিতরেও বিভিন্ন দূর দূরান্ত থেকে এই কেন্দ্রে এসেছেন, তারা কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে প্রচণ্ড ভোগান্তিতে পড়েছেন। অর্থাৎ গণপরিবহন না থাকার কারণে এই 26টি পরীক্ষায় অংশগ্রহণকারী চাকরি প্রত্যাশীরা বিপাকে পড়েছেন। পাশাপাশি তারা বলেছেন প্রতি শুক্রবারই অর্থাৎ বন্ধের দিনগুলোতে এভাবে একাধিক চাকরি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে তারা এই চাকরির পরীক্ষা দিতে গিয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়েন। একটি পরীক্ষায় তারা কেবল অংশগ্রহণ করতে পারেন, অর্থাৎ তারা অনেকগুলো চাকরির পরীক্ষায় ফি দিয়ে আবেদন করেন, কিন্তু সেই পরীক্ষাগুলোতে অংশগ্রহণের তাদের সুযোগ হয় না। শিক্ষার্থীরা বলছেন সমন্বয় করে পিএসসি বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমন্বয় করে একটি পরীক্ষার মাধ্যমে পরীক্ষা গ্রহণ করা হলে পরীক্ষার্থীরা কিন্তু সবগুলো পরীক্ষায় অংশগ্রহণ না করে একটি পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা সেই চাকরি পেতে পারতেন। আমরা পিএসসির সঙ্গে কথা বলেছি। পিএসসি বলেছে মন্ত্রণালয়গুলো যে সব ধরনের পরীক্ষা নিয়ে থাকে, অর্থাৎ মন্ত্রণালয়ের অধীনস্থ যে বিভাগ এবং প্রতিষ্ঠানগুলো পরীক্ষা নিয়ে থাকে, তাদের মধ্যে সমন্বয় করে অর্থাৎ আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ বিভাগ যেটি রয়েছে সেটির ব্যবস্থাপনায় যদি একটি সমন্বিত পরীক্ষা নেওয়া যায়, সেক্ষেত্রে এটির সমাধান হবে বলে তারা জানিয়েছেন। পাশাপাশি তারা আরেকটি বিষয় জানিয়েছেন যে শিক্ষাবিদরাও কিন্তু বলছেন যে এই ধরনের পরীক্ষার পরিবর্তে একটি সমন্বিত পরীক্ষার মাধ্যমে পরীক্ষা নিলে এই ধরনের ভোগান্তি থেকে শিক্ষার্থীরা মুক্তি পাবেন বলে জানিয়েছেন।
আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে শুধু এই চাকরির পরীক্ষায় নয়, অন্যান্য পরীক্ষার মাধ্যমেও কিন্তু শিক্ষার্থীদেরকে যেভাবে চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করছেন সেক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা অনেক ফি দিয়ে কেবলমাত্র একটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন বলে তারা জানিয়েছেন, তারা ক্ষোভ প্রকাশ করেছেন। জাফর, এই ছিল রাজধানীর ইডেন কলেজ থেকে একই দিনে 26টি চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সর্বশেষ খবরাখবর। জাফর, একে তো পরিবহন বন্ধ, তার উপরে আবার একই দিনে 26টি চাকরির পরীক্ষার্থীরা আছেন বিপাকে। সে খবর জানাতে আমাদের সঙ্গে ইডেন কলেজ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে জাতির পিতার নাম আর মুছে ফেলা সম্ভব হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ইতিহাস বিকৃতির আর কোনো সুযোগ নেই। বৃহস্পতিবার রাতে লন্ডনে জাতির পিতার গোপন দলিলের ওপর সংকলিত বইয়ের ইংরেজি ভাষায় অনুদিত প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, কোনো মেজরের বাঁশির ফুতে স্বাধীন হয়নি বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তান ইন্টেলিজেন্স ব্রাঞ্চে যেসব গোপন নথি ছিল সেসব নিয়ে বই বাংলা ভাষায় প্রকাশের পর এবার বিদেশেও প্রকাশিত হলো ইংরেজি ভাষায়। সিক্রেট ডকুমেন্টস শীর্ষক এই প্রকাশনা ইংরেজি ভাষায় ছেপেছে ব্রিটিশ প্রকাশনা সংস্থা টেইলর অ্যান্ড ফ্রান্সিস। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে যার 7 খণ্ডের মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সঙ্গে ছিলেন জাতির পিতার ছোট মেয়ে শেখ রেহানা ও নাতনি সাইমা ওয়াজেদ পুতুল। লন্ডনের বিখ্যাত পুস্তক প্রকাশক টেইলর অ্যান্ড ফ্রান্সিস বইটি প্রকাশের পর এই সংকলন আন্তর্জাতিক মান পেল জানিয়ে শেখ হাসিনা বলেন, এর মাধ্যমে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জাতির পিতার সংগ্রাম সম্পর্কে অবগত হওয়া যায়। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে পাবেন না যে এগেইনস্ট এনি লিডার, একজন নেতার বিরুদ্ধে তার দেশের গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট দিয়েছে সেটা কোনোদিন কেউ পাবলিশ করবে নিজেরা উদ্যোগী হয়ে, এটা হয় না। আমি রেহানা বেবি মওদুদ আমরা বসে আলোচনা করে আমরা ঠিক করলাম, এবং আমি আলোচনা করলাম আমাদের ডক্টর ইনায়েতুর রহিম সাহেব, তিনি আপনার ডায়েরি নিয়ে কাজ করতেন এবং ঢাকা ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু চেয়ার আমরা করেছিলাম, উনি রিসার্চ শুরু করেছিলেন। অবশ্য খালেদা যে ক্ষমতা এসে ওনা ওখান থেকে বের করে দেয়, উনি আমেরিকায় চলে যান। আমি মাঝে মাঝে আমেরিকায় চলে যেতাম এবং ওনার সঙ্গে বসে কাজ করতাম। এই ডকুমেন্টগুলি কপি করে একটা সেট আমি আমেরিকা ওনার কাছে দিয়ে আসি, এবং ডক্টর গওহর রিজভির সাথেও আমি আলাপ করি যে আমি এরকম একটা বিরাট খনি পেয়ে গেছি আসলে, যে ইনফরমেশন, আমি এটাকে পাবলিশ করতে চাই। গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত এই সংকলনের মাধ্যমে নতুন প্রজন্ম ত্যাগের ইতিহাসের পাঠ নিতে পারবেন বলেও মনে করেন বঙ্গবন্ধু কন্যা। একজন মেজর কোন ড্রামের উপরে দাঁড়িয়ে একটা বাঁশি বাজালো আর দেশ স্বাধীন হয়ে গেল, এই ছিল ইতিহাস। 7ই মার্চের ভাষণ ব্যান্ড, তার ফটো ব্যান্ড, ওনার বক্তৃতা ব্যান্ড, এমনকি যে স্লোগান দিয়ে আমাদের স্বাধীনতা সেটাও ব্যান্ড বাংলাদেশে। আফটার 75 দ্যাট ওয়াজ দ্য সিনারিও, যে দে ব্যান্ড এভরিথিং। সো যখন এই বইটা বের হলো, এরপর থেকে কিন্তু লোকে অনেক কিছু জানতে পারলো। পরে অনুষ্ঠান স্থলে জাতির পিতার বিভিন্ন চিত্রকর্ম নিয়ে এক প্রদর্শনীও উদ্বোধন করেন সরকার প্রধান। ছোট বোন ও মেয়েকে নিয়ে তিনি ঘুরে দেখেন পুরো প্রদর্শনী। দেবাশিস রায়, সময় সংবাদ। জ্বালানির দাম বৃদ্ধির কারণে পরিবহন খরচ বেশি হওয়ায় সকাল থেকে কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে বেড়েছে সব ধরনের চালের দাম। কেজি প্রতি বেড়েছে প্রকারভেদে 1 থেকে 2 টাকা। ডিজেল এবং ধানের দাম বাড়ার অজুহাতে মিল মালিকরাই চালের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ পাইকারি চাল ব্যবসায়ীদের। এই মুহূর্তে খাজানগর চালের মোকামে আছেন সহকর্মী SM রাশেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। রাশেদ, ডিজেলের দাম বৃদ্ধির কারণে কুষ্টিয়ার খাজানগরে যে দেশের সর্ববৃহৎ চালের মোকাম, সেখানে কিন্তু সব ধরনের শুরু জাতের চাল কেজি প্রতি বৃদ্ধি পেয়েছে 1 থেকে 2 টাকা, এবং প্রকারভেদে কিন্তু বাসমতি, মিনিকেট এবং কাজুলতা যে চালগুলো আছে তা প্রতি চালে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে কুষ্টিয়ার চালের খাজানগরে। তো কুষ্টিয়ার মিল মালিক যারা আছে তাদের সাথে আমি কথা বলেছি, তারা মূলত আমাদেরকে জানিয়েছেন যে গতকাল থেকেই তাদের যে চাল এবং ধান যে দেশের বিভিন্ন স্থান থেকে আনতে হয়, যার কারণে তাদের পরিবহন খরচ বৃদ্ধি পেয়েছে,
এবং তাদের উৎপাদিত চাল দেশের বিভিন্ন বাজারে যখন তারা প্রেরণ করবেন কিংবা সরবরাহ করবেন তখন কিন্তু তাদের অতিরিক্ত টাকা তাদের খরচ করতে হচ্ছে। এবং ইতিমধ্যে তারা আমাদেরকে জানিয়েছেন শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে চাল এখান থেকে সরবরাহ করা হয় তাতে প্রতি ট্রাক প্রতি কিন্তু তাদের 6,000 টাকা বৃদ্ধি পেয়েছে, যার কারণে কুষ্টিয়ায় যে চালের মিলগুলো রয়েছে সেই চালের মিলগুলো এবং মোকাম রয়েছে সেই মোকামে কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে। এবং আজ পর্যন্ত কিন্তু কাজললতা, মিনিকেটে এবং বাসমতির চাল কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে বলে আমরা এখানে জানতে পেরেছি। তো কুষ্টিয়ার যারা প্রান্তিক পর্যায়ের ভোক্তা যারা আছে তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছে এমনি বাংলাদেশে প্রতিটি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং এর সাথে কিন্তু এই চালের দামও বৃদ্ধি পেয়েছে, যার কারণে প্রান্তিক পর্যায়ে ভোক্তা যারা আছে তাদের কিন্তু অতিরিক্ত হারে টাকা ব্যয় করতে হচ্ছে চাল কেনা বাবদ। ইতিমধ্যে কিন্তু গত সপ্তাহ থেকে কিন্তু পরপর 2 দফায় কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়েছে বলে আমরা এখান থেকে খবর পেয়েছি। এবং ইতিমধ্যে কিন্তু চালের দাম বৃদ্ধির কারণে তাদের সংসারের প্রতি অতিরিক্ত আর্থিক চাপ হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো কুষ্টিয়ার খাজানগরের বিষয়ে জেলা খাদ্য কর্মকর্তার সাথে আমি কথা বলেছি। জেলা খাদ্য কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়ায় যারা মিল মালিক যারা আছে তারা যদি ফুড দিয়ে লাইসেন্স ব্যতীত কেউ অতিরিক্ত চাল যদি কেউ গোডাউনে যদি মজুত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো কুষ্টিয়ার খাজানগরের চালের মিল থেকে এই ছিল জাফর আমার কাছে সর্বশেষ। কুষ্টিয়ার খাজানগর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম রাশেদ, জানাচ্ছিলেন জ্বালানির দাম বৃদ্ধির কারণে সেখানে ইতোমধ্যে বাড়তে শুরু করেছে চালের দাম, সে বিষয়ে বিস্তারিত। সব মৌসুমের সবজিতে ঠাসা রাজধানীর কাঁচা বাজার, তবুও বেশিরভাগ সবজির দাম প্রতি কেজি 50 টাকার ওপরে। শীতের সবজি বাজারে আসলেও দাম কমছে না বলে অভিযোগ ক্রেতাদের। এদিকে দাম কমে যাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে মাছ ও মাংসের বাজারে। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে দেশব্যাপী পণ্য পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েনি রাজধানী কাঁচা বাজারে। শুক্রবার ভোর রাতের মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য আসায় প্রথম দিনে আমদানিতে সংকট না হলেও দাম ঊর্ধ্বমুখী সব সবজির। মহাখালী কাঁচা বাজারে সবজি কিনতে এসেছেন সাইদুর রহমান, চাকরি করেন বেসরকারি এক প্রতিষ্ঠানে। যখন তখন নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হয় বলে জানান তিনি। অন্যান্য ক্রেতারাও বলছেন বাজার মনিটরিং এর কথা। একটা আইডিয়া থাকে যে এত টাকা আমার সংসার চলে যাবে, তার চেয়ে এখন বেশি লাগতেছে, তাতে চলানো খুবই টাফ হয়ে যেতেছে। সময় তো ডেলি হিসাব মনে করুন, আজকে যদি 50 টাকা বেচে কালকে আবার 60 টাকা হয়ে যায় এরকম। বিক্রেতারা বলছেন সংকট নেই, সরবরাহ রয়েছে পর্যাপ্ত, তবুও জানেন না দাম বাড়ার কারণ। শীতের সবজির দাম কিছুটা কমলেও গ্রীষ্মকালীন সবজির দাম বাড়ছে বলে জানান তারা। শীতকালীন সবজির দাম হালকা একটু কমছে, গরমের সবজির দাম বাড়িয়ে যেতেছে। গরমের যেসব সবজি যেমন শশা গেল সপ্তাহে বেশি 50 টাকা 40 টাকা, এই সপ্তাহে বেশি 70 টাকা 80 টাকা। মালের আমদানি আছে কিন্তু দাম কমতেছে না। এদিকে কেজিতে 30 থেকে 50 টাকা কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে মাছ বাজারে। মাছের দাম থেকে বেশি কাঁচা বাজারের দামটা একটু বেশি মনে হচ্ছে আর কি। আগে যে কেজিতে 20-30 টাকা কমছে, আবার বড় মাছ কেজিতে 50-100 টাকা কম কেজিতে এখন। সর্বমূলত মাছের দাম এখন কম, মাছের আমদানি দিয়েছে কিছু, এখন মাছের দাম পার কেজিতে 20-30 টাকা কেজিতে কম। মাসখানেক ধরে ঊর্ধ্বমুখী থাকলেও কমতির দিকে মুরগির দাম। ব্রয়লার কেজিতে 170 ও সোনালী বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর মালিবাগ বাজারে আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ, সরাসরি যাচ্ছি তার কাছে। কাজল, বাজারের কি অবস্থা দেখছেন? যেমনটি আমরা মনে করেছিলাম সেটা হচ্ছে যে জ্বালানি তেলের দামের যে দাম কমানোর দাবিতে যে পণ্য পরিবহন মালিকরা কিন্তু যে ধর্মঘট শুরু করেছেন এবং তারা কিন্তু বলেছিলেন যে পণ্য পরিবহন স্থগিত থাকবে। সেই ধারাবাহিকতা কিন্তু অনেকে কিন্তু মনে করেছিলেন যে রাজধানীতে পণ্য পরিবহন অর্থাৎ কাঁচা মালের একটি সংকট সৃষ্টি হবে, কাঁচা বাজারে সেই সংকট সৃষ্টি হবে। সেটি কিন্তু আমরা সকাল থেকে এসে আমি মহাখালী কাঁচা বাজার এবং এখন আছি মালিবাগ বাজারে, সেই দুটি বাজার ঘুরে কিন্তু কোনো সংকট দেখতে পাইনি। অর্থাৎ পাইকারি বাজারেও সেই ধারাবাহিকতা বলা যায় পাইকারি বাজারেও সংকট সৃষ্টি হয়নি। অর্থাৎ ভোর থেকে ধর্মঘট শুরু হওয়ার কারণে কিন্তু যেটি বরাবরই রাজধানীতে যে কাঁচা বাজারগুলো আসে সেটি কিন্তু ভোর রাত পর্যন্ত বিভিন্ন ট্রাকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলে আসে, সেক্ষেত্রে সংকট সৃষ্টি হয়নি। তবে আজকের পর থেকে সেটি হচ্ছে আজকে রাতের পর থেকে কিন্তু সেটি বোঝা যাবে সংকট কতটুকু, সেটি কিন্তু বলছেন। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে সবজির যে দাম সেটি কিন্তু ঊর্ধ্বমুখী কয়েক সপ্তাহ ধরে কিন্তু চলছে এবং এই সবজির দাম কিন্তু 50 থেকে 60 টাকা, সর্বনিম্ন কিন্তু বলা চলে শুধু পেঁপের দাম 20 থেকে 25 কি 30 টাকা। এছাড়া প্রতিটি সবজির দামে কিন্তু বলা চলে 50 থেকে 70 এবং 100 টাকা পর্যন্ত। যেমন বেগুনের দুটি জাত বিক্রি হচ্ছে 80 এবং 100 টাকা কেজিতে, এবং সিমের দাম যেহেতু শীতকালীন সবজি সিমের দাম কিন্তু 130 থেকে 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এখনো। এবং কিছু সবজি যেমন গ্রীষ্মকালীন সবজি হিসেবে বলা চলে যে কিছু দুই একটি সবজি কিন্তু দাম কিন্তু ঊর্ধ্বমুখী, এবং শীতের সবজি কিছুটা কমলে সেটি কিন্তু কোনোভাবেই কমতি বলছেন না বিক্রেতারা। এবং যেটি বিষয় সেটি হচ্ছে বিশ্বের তৃতীয় উৎপাদনে কিন্তু সবজি উৎপাদনে কিন্তু বিশ্বের তৃতীয় বাংলাদেশ। সেক্ষেত্রে আসলে পুষ্টি উপাদান প্রতিদিন মানুষ
মানুষের যে প্রয়োজনীয় দেওয়া দরকার সেটি কিন্তু এই ঊর্ধ্বমুখী দামের প্রবণতায় কিন্তু কতটুকু আসলে সম্ভব, যারা খেটে খাওয়া মানুষ কিংবা নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ কতটুকু তাদের পুষ্টি এই খাদ্য পণ্যগুলো কিনে তারা তাদের মেটাতে পারবে সেটি কিন্তু প্রশ্ন। একইভাবে আমরা দেখেছি যে মুরগির বাজার অর্থাৎ মাংসের বাজার, মুরগির মাংসের বাজারও কিন্তু কয়েক মাসব্যাপী কিন্তু বৃদ্ধি, এবং এই ধারাবাহিকতা কিন্তু আজকে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে 10 টাকা কমে কিন্তু কিছুটা ব্রয়লারের দাম কমেছে 10 টাকা কেজিতে, 170 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি কিন্তু 320 টাকায় আগের দামে কিন্তু বিক্রি হচ্ছে, সেটি কিন্তু ব্যবসায়ীরা জানিয়েছেন। একই অবস্থা কিন্তু মাছ বাজারে আমরা দেখেছি, মহাখালী যে বাজারে আমরা দেখেছি যে 260 থেকে 70 টাকা কেজি রুই বিক্রি হচ্ছে, সেটি কিন্তু এই বাজারে দেখছি আমরা অনেক ক্ষেত্রে কিন্তু দাম হাঁকানো হচ্ছে, কিন্তু 320 টাকা 300 টাকা কিন্তু কেজিতে বিক্রি হচ্ছে। তো সব মিলে বলা চলে যে বাজারে এখন পর্যন্ত সংকট নেই, আমদানি কোনো সংকট নেই, কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় বিক্রি হচ্ছে প্রতিটি পণ্য। সেক্ষেত্রে বাজার মনিটরিং থেকে শুরু করে সরকারের বিপণন ব্যবস্থা কতটুকু জোরদার করছে সরকার, এটি কিন্তু প্রশ্ন সাধারণ মানুষ এবং বিক্রেতাদের। তো জাফর, এই ছিল এখন পর্যন্ত মালিবাগ কাঁচা বাজার থেকে সবশেষ খবর। রাজধানীর কাঁচা বাজারের খবর জানাতে মালিবাগ থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। ঢাকার 7টি ডিপোতে বিকল হয়ে পড়ে আছে সম্প্রতি কেনা বিআরটিসি শতাধিক যাত্রীবাহী বাস। মেয়াদ থাকা সত্ত্বেও শুধু মেরামতের অভাবে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ স্থায়ীভাবে অকেজো হয়ে পড়ছে বলে মত ডিপো কর্মচারীদের। বাসগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান নাজমুস সালেহীর রিপোর্ট। রাজধানীর জোয়ার সাহারা বিআরটিসির বাস ডিপো। দাঁড়িয়ে থাকা বাসগুলোকে সচল মনে হলেও এগুলো পড়ে আছে বিকল হয়ে। তবে বাইরের ফিটনেস দেখে সহজেই বোঝা যায় বাসগুলো খুব বেশি দিন আগের কেনা নয়, শুধুমাত্র মেরামতের অভাবে দিন দিন স্থায়ীভাবে অকেজো হওয়ার পথে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। শুধু এই ডিপোতেই নয়, রাজধানীতে বিআরটিসির 7টি ডিপোতে এভাবে নষ্ট হচ্ছে শতাধিক যাত্রীবাহী বাস। রক্ষণাবেক্ষণের অভাবে বেশ কিছু বাসের অবস্থা একেবারেই নাজুক, ভেঙে পড়তে শুরু করেছে মূল অবকাঠামো, নষ্ট হওয়ার পথে মূল্যবান সব যন্ত্রাংশ। গাড়িগুলো 812 সালে, ছাদ এবং সামনে পিছনে ফাইবার থাকার কারণে পানি পড়ে আর অল্পতেই নষ্ট হয়ে যায়। টায়ারগুলো অনেকে বসে থাকা নষ্ট হয়ে গেছে, ব্যাটারির ড্যামেজ হয়ে গেছে, ইঞ্জিন অয়েল সমস্যা প্লাস ইঞ্জিন সমস্যা এই জন্য হয়ে যাচ্ছে গাড়ি বসার কারণে। অথচ সড়কে বাসের জন্য রীতিমতো যুদ্ধে নামে মানুষ। প্রায় 2 কোটি মানুষের ঢাকায় গণপরিবহন সংকট দীর্ঘদিনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর বাস দেখলেই শুরু হয় হুড়োহুড়ি। প্রতিদিন বাসের জন্য সকালে যুদ্ধ করতে হয় এবং আসার পথে একই অবস্থা। বাস তো পাওয়া যায় না ঘন্টার পর ঘন্টা, এটা তো স্বাভাবিক হয়ে গেছে। এখন প্রচুর ভিড়, আমি যে দাঁড়াবো সেই অপশনটুকু হয়তো বা থাকে না। বিআরটিসি বাসের সংখ্যা খুবই কম এবং পাওয়া খুবই দুষ্কর। বিআরটিসিও স্বীকার করছেন সময় মতো মেরামতের অভাবে যাত্রী সেবাই কেনা হলেও মুখ থুবড়ে পড়েছে বাসগুলো। অল্প সময়ের মধ্যে এগুলো সচল করার উদ্যোগ নেওয়া হবে জানিয়ে চেয়ারম্যান বলছেন কিছুটা হলেও যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে। আমরা কিন্তু এখন বদ্ধপরিকর যে আমরা এই গাড়িগুলো যদি একবারে আমাদের মিনিমাম প্রফিটও হয় আমরা সেগুলোকে উঠাবো। বিকল বাসগুলো চালু হওয়ার আগেই নতুন করে আরও 300টি উন্নত প্রযুক্তির সিএনজি চালিত বাস কেনার প্রকল্প নিয়েছে বিআরটিসি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বাড়ায় ক্রেতার নাগালে আসছে দাম। ছুটির দিন হওয়ায় বেচাকেনাও জমজমাট। আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 450 থেকে 1200 টাকা পর্যন্ত। আরও জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ছবি তুলেছেন আবু সাইদ। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ। পদ্মাপাড়ের মাও মৎস্য আড়ত ভরে গেছে ইলিশে। এমন বড় আকারের রূপালী ইলিশের পসরা ঘিরে উপচে পড়া ভিড়। ছুটির দিনে রাজধানী সহ নানা অঞ্চল থেকে আসেন ক্রেতা। ইলিশের সরবরাহ বেশি থাকায় দাম তুলনামূলক কম। প্রকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 450 থেকে 1200 টাকায়। আগের দিনের বাজার তুলনায় ইলিশ মাছের দাম একটু কম। কোটি কোটি টাকার মাছ বিক্রি হইতে আছে। পদ্মার ইলিশটা যখন জালে অনেক ধরা পড়ে তখন আমাদের মনটা অনেক খুশি থাকে। সম্প্রতি ইলিশের এই হাট সরিয়ে নেওয়ার নোটিশে হতাশায় আড়তদাররা। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমরা অগ্রগতি আবেদন করি, আমাদের জানি এই ঘাটটা আমরা যেখানে হোক আমাদের এক জায়গায় একটা জায়গাতে। সারা বাংলাদেশের মধ্যে একটা ঘাট আছে মাওয়া, সব দেশ বিদেশের থেকে সব দেশের মানুষ আছে এখানে। আমরা জায়গা ছেড়ে দেবো, আমাকে একটা জায়গা দিয়ে জায়গাটা নেওয়া যায়। পদ্মা সেতু কর্তৃপক্ষ বলছে অধিগ্রহণের এই জমি প্রকল্পের স্বার্থেই নিতে হচ্ছে। আমরা যে পর্যন্ত নিছি এখানে তো আমরা নদী শাসনের কাজ করবো, ব্লক বিষয় এখানে তো আমাদের জায়গা দেওয়ার সুযোগ, এটা প্রশাসন স্থানীয় লোকজন বসে ঠিক করবে যে কোথায়, বা ওনারা নিজেরা ঠিক করবে কোথায় হইতে পারে।
ওদেরকে আমি বলছি যে আপনি জায়গা দেখেন, যদি দরকার হয় আমাদের যদি সরকারি জায়গা হয় সেক্ষেত্রেও আমরা আলাপ করে দেখবো যে সেটা আপনাদেরকে দেওয়ার মতো অবস্থা আছে কিনা। ভোরের 2 ঘন্টার এই হাটে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বেসরকারি বন্ডের মাধ্যমে উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। লন্ডনের বিনিয়োগকারীদের 10,000 কোটি টাকার বন্ডের প্রস্তাব দিয়েছে উত্তর সিটির মেয়র। বিনিয়োগ প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। বিশ্লেষকরা বলছেন, বন্ডের মাধ্যমে বিনিয়োগ করলে সরকারের ওপর বিনিয়োগের চাপ কমবে। লন্ডন থেকে সানবির রুপলের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উন্নয়নে এবার নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গ্রিন বন্ডের মাধ্যমে 10,000 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব দিয়েছেন উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। প্রাথমিকভাবে কারাওয়ান বাজার, গুলশান, কল্যাণপুর ও পূর্বাচলের নতুন নগরীতে বিনিয়োগ আকর্ষণ করতে চান মেয়র। মিউনিসিপ্যালিটি বন্ড এভার ফার্স্ট টাইম ইন বাংলাদেশে আমরা এটা চালু করতে যাচ্ছি। আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সিটি কর্পোরেশন থেকে যে মার্কেটগুলো করতে যাব, যে সিভিক সেন্টার করব, হাইড্রো ইকো পার্ক করব, সব কিছু কিন্তু আমরা ডিপেন্ডেন্ট করতে চাচ্ছি গ্রিন বন্ডের উপর। লন্ডনের ইনভেস্টমেন্ট সামিটে মেয়রের প্রস্তাবে সাড়া দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইকোনমিক্স গ্র্যাজুয়েটস, বিজনেস গ্র্যাজুয়েটস, সায়েন্টিস্ট, রিসার্চার্স, ওদেরকে নিয়ে আমরা একটা ট্যালেন্ট পুল ক্রিয়েট করতে হবে। You cannot beat the talent of Bangladesh. We are one country. Nobody could rule for too long. বিশ্লেষকরা বলছেন, বন্ডের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণ করতে পারলে নতুন মাত্রা যোগ হবে। এই প্রকল্পগুলো যদি জনগণের বিশ্বাস অর্জন করতে পারে, এখান থেকে শুধু বাণিজ্যিক লাভ হবে তা না, সোশ্যাল ইনভেস্টমেন্ট প্রজেক্ট, সিকিউরিটি থাকবে এবং 8 থেকে 10 বছরে তারা 4 থেকে 6% হারে ইনভেস্টমেন্ট রিটার্নও পাবে। বিনিয়োগ যেভাবেই করা হোক না কেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাথায় রেখেই বাস্তবায়ন করার পরামর্শ বিশ্লেষকদের। সরকারের উপর নির্ভরতা কমিয়ে বেসরকারি বন্ডের মাধ্যমে এবার নগর উন্নয়ন করতে চায় সরকার। এক্ষেত্রে বন্ড ইস্যুর মাধ্যমে যে উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে, তাতে লন্ডনের প্রবাসীরাও আগ্রহ প্রকাশ করেছে। সানবির রুপল, সময় সংবাদ, লন্ডন। এসবের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে সারা দেশে পণ্য ও গণপরিবহন বন্ধ, দুর্ভোগ চরমে। একই দিনে 26টি সরকারি চাকরি ও 7 কলেজে ভর্তি পরীক্ষা। এসে দেখি বাস বন্ধ, তারপর আমাকে রিক্সায় আসতে হলো। ভাড়া যেখানে 500 টাকা, সেখানে আমাদেরকে খরচ হচ্ছে 1500 টাকা। অনেকেই আছে যারা পরীক্ষা দিতে আসতেই পাইতেছে না। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাবে কুষ্টিয়ার খাজানগর মোকাবে ঊর্ধ্বমুখী সব ধরনের চালের দাম। একদিনেই কেজি প্রতি বেড়েছে 1 থেকে 2 টাকা। এবং মুন্সিগঞ্জের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বাড়ায়, ক্রেতার নাগালে আসছে দাম। ছুটির দিন হওয়ায় বেচাকেনা ও জমজমাট। এই ছিল এই সময় বাণিজ্যের আয়োজনে, সঙ্গে থাকুন সময়।